আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জল এবং ঘৃণা এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। ঘৃণাটা ওনারা আবার বাড়তি জুড়ে দিয়েছেন, অর্থাৎ ঘৃণা, রক্ত, জল তিনটে একসঙ্গে বইতে পারে না। ফলে যে চুক্তি অনুযায়ী এতদিন ধরে বাংলাদেশ জল পাচ্ছিল পাকিস্তানের মতো, সেরকম চুক্তি রদ হতে চলেছে। ফেব্রুয়ারি মাসে এই চুক্তি আর নবায়ন হচ্ছে না। এটা হলো বাংলাদেশের প্রতি ভারতের প্রথম প্রত্যাঘাত। আমি যেটা বলেছিলাম, আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা, এটা হলো গিয়ে তার প্রথম পদক্ষেপ। আচ্ছা, এই জলবন্টন চুক্তিতে 96 সালে যেটা হয়েছিল সেটাতে কি ছিল? সেটাতে ছিল যে রোজ ৭৬,০০০ কিউসেক মিনিমাম জল পাবে বাংলাদেশ। আর যখন শুখা মরশুম হবে, যখন জল থাকবে না, সেই সময় অন্তত যখন ৬০,০০০-এর নিচে নেমে যাবে, জলের স্তর যখন ৬০,০০০-এর নিচে নেমে যাবে, তখন আমরা ৩৭,০০০ কিউসেক জল বাংলাদেশকে নিয়মিতভাবে দিয়ে যাব। এই জলবন্টন চুক্তি যখন হলো, তখন আমাদের কলকাতার গঙ্গা কিন্তু শুকিয়ে গেল। আগে কলকাতার পোর্ট যেটা আছে, সেখানে আমরা ছোটবেলায় দেখেছি সেখানে জাহাজ ভিড়ত। বেশ বড় হওয়ার পরও আমরা দেখেছি অনেক জাহাজ আসতো। তারপরে যখন জলবন্টন চুক্তি যখন স্বাক্ষরিত হলো, তারপর নিজেদের ক্ষতি সয়ে গঙ্গা শুকিয়ে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু সেই জল আমরা কিন্তু বাংলাদেশকে ভাগ করে দিয়েছিলাম আমাদের বন্ধু রাষ্ট্রকে, যা আমাদের ক্ষতি হোক, কিন্তু তারা জলটা অন্তত পেয়ে বাঁচুক, কারণ আমাদের আরো অনেক নদ নদী আছে, সেখান থেকে আমরা ব্যবস্থা করে নেব। বিকল্প ব্যবস্থা আমাদের করা আছে, এত বড় দেশ, তার বিভিন্ন প্রবাহ আছে, সেখান থেকে ব্যবস্থা হয়ে যাবে। ফলে আমরা আমাদের মতো করে চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে, বাংলাদেশের এই জেহাদি পানা কমছে না, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে বাড়ছে সন্ত্রাস। এবার সন্ত্রাসের একটা ঘটনা তো আপনারা সবাই জানেন, যে 11 জন ধরা পড়েছিল সীমান্তরক্ষী বাহিনীর হাতে। তারপর তাদের ত্রিপুরা STF এর হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাদের আচ্ছা মতো ইলাজ হচ্ছে। ইলাজ মানে আপনারা সেই ইলাজের কথা ভাবতেও পারবেন না, আর আমি ইউটিউবে বলতেও পারবো না। সেই ইলাজে তারা যা বলেছে, তারা বলছে আমরা 3টে জায়গায় বিস্ফোরণ করার চক্রান্ত নিয়ে এসেছিলাম। তাদের গায়ে যে বিস্ফোরক এবং যে অস্ত্র পাওয়া গেছে, তারপরে ওই সমস্ত ট্রিটমেন্টের পর তাদের মুখ দিয়ে সমস্ত কথা বেরোচ্ছে। এরা কারা? এরা হচ্ছে ইমাম মোহাম্মদ খালিফা, এই একটা দল, আবার বড়ুয়াল একটা গোষ্ঠী রয়েছে, IMK রয়েছে, JMB রয়েছে, আল কায়দা ইন ইন্ডিয়া একটা রয়েছে। আচ্ছা, আনসারুল্লাহ বাংলার। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, নির্বাচন কেন হবে না, কে ঠেকাবে? নির্বাচনের আর খুব বেশি দেরি নাই। আজকে 7 জানুয়ারি কথা বলছি, এক মাসের কয়েকদিন। এখনো কিছু কিছু জায়গা থেকে আওয়াজ আসছে, বিশেষ করে এটা বলতে পারেন যে আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগ শিবিরে আলাপ আছে যে নির্বাচন হচ্ছে না, এই তফসিলে নির্বাচন হচ্ছে না। কিন্তু ভাই, বাস্তবতা এবং সত্য হচ্ছে, সত্যর চেয়েও সত্য, নির্বাচনটা কিন্তু হয়ে যাচ্ছে। গত 1.5 বছর ধরে আমরা এটা সেটা অনেক কিছু শুনেছি, দেখেছি, সম্ভাবনার কথাও দেখেছি, সম্ভাবনার কথাও বলেছি যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে, একতরফা একপাক্ষিক নির্বাচন হবে না। বিভিন্ন পক্ষ থেকে এই নির্বাচন, একপাক্ষিক নির্বাচনের বিরুদ্ধে কথাও শুনেছি। দায়িত্বশীল পক্ষ থেকে যেখান থেকে নির্বাচন
না হয় এমন ব্যবস্থা নিতে পারে, সেসব জায়গা থেকেও আমরা শুনেছি, ইনক্লুসিভ নির্বাচনের কথাও শুনেছি। কিন্তু নির্মম বাস্তবতা হলো যে আসলে নির্বাচনটা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও বলতে হয় যে নির্বাচন হবে না। যারা বলছেন যে নির্বাচনটা, আমি আগেও বলেছি আবারও বলছি, নির্বাচনটা ঠেকিয়ে দেবে কে? ঠেকানোর কি কোনো পক্ষ, কোনো দৃশ্যমান পক্ষ আপনি এখন পর্যন্ত 1 মাস মাত্র আছে দেখতে পেয়েছেন? আপনি যদি ভেতরেও ঢোকেন, এমনি ওপেন উইন্ডোয় আপনি দেখছেন, তাকিয়ে আছেন, কিন্তু একদম ভেতরে যদি ঢোকেন, উইন্ডোর ভেতরে যদি অন্দরমহলে গিয়ে ঢোকেন, নির্বাচন হচ্ছে না এমন কোনো আলামত কি আছে? নেই। সোজা কথা, নির্বাচনটা হয়ে যাচ্ছে যে এতে কোনো সন্দেহ নাই। তবে একটা জায়গায় সন্দেহ আছে, কারণ গত পরশু সোমবারও দলের শীর্ষ নেতা শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই, এমনটা বলা হয়েছে। সোজা ভাষায় জামাত একটা উইন্ডো, একাধিক উইন্ডো, 3টা উইন্ডো, 4টা উইন্ডো ওপেন রেখেছে যে নির্বাচন প্রয়োজন হবে না। কেন হবে না? যদি না জামাত নির্বাচন পরবর্তী সময়ে যে সরকারটি গঠিত হবে সেই সরকারের ভাগ বটার অংশী না হয়। আমি এই কথাগুলো আগেও বলেছি, বারবার বলছি, নির্বাচন ঠেকিয়ে দেওয়ার মতো এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই। আওয়ামী লীগ নেই এই মুহূর্তে, অন্তত পক্ষে আওয়ামী লীগ নেই। 1.5 বছরেও বাংলাদেশে একটা কিছু করবার মতো ক্ষমতা অর্জন করেনি, অথচ বাংলাদেশ আওয়ামী লীগকে চাইছে। বাংলাদেশের এই দুর্গতিপূর্ণ পরিস্থিতিতে আওয়ামী লীগকে চাইছে, কিন্তু সাংগঠনিকভাবে এতটাই করুণ অবস্থা, দেশে হতাশা তৈরি হয়েছে, কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আওয়ামী লীগের কতজন দেশের বাইরে চলে গেছেন? সবাই তো আওয়ামী লীগের দেশে আছেন, তাদের মধ্যে হতাশা তৈরি হয়ে গেছে। এবং যারা আওয়ামী লীগকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে, আমি যদি বৈশ্বিক গোষ্ঠীর কথা বলি, আন্তর্জাতিক গোষ্ঠীর কথা বলি, যে সব দলের অংশগ্রহণে বাংলাদেশের মাটিতে নির্বাচন হতে হবে, কিন্তু সব দল যে আওয়ামী লীগ, সব দলের প্রধান দল হচ্ছে আওয়ামী লীগ। যারা নাই নির্বাচনে তাদের প্রধান দল আওয়ামী লীগ, আওয়ামী লীগের 14 দল। সেই আওয়ামী লীগ তো সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে নেই। 1.5 বছরের এখন পর্যন্ত যে কর্মকাণ্ড, যে বডি ল্যাঙ্গুয়েজ আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। আদৌ কবে খুঁজে পাওয়া যাবে? আজকে যদি 7 জানুয়ারি আপনি আওয়ামী লীগের কর্মকাণ্ড বিশ্লেষণ করেন, শুধু হতাশায় খুঁজে পাবেন। সেই জায়গা থেকে আওয়ামী লীগ নির্বাচন ঠেকিয়ে দেবে, এটা তো হবে না। সেনাবাহিনী ঠেকাবে? সেনাবাহিনী আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাইবে? সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের এ ধরনের লক্ষণ এই মুহূর্তে নেই। হ্যাঁ, একটা পক্ষ চায় যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, কিন্তু সেই পক্ষটা যদি জিম্মি হয়ে যায়, কদিন আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, গাছের পাতাও আওয়ামী লীগ জয় বাংলা করতো, এখন তো সব বিএনপি করছে। যাই হোক, নির্বাচন একমাত্র বিএনপি এবং জামাত নিজেরা নিজেদের মধ্যে কনফ্লিক্ট তৈরি করে যদি ঠেকিয়ে দেয় তাহলেই সম্ভব। এছাড়া নির্বাচন যে হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই। আমি আগেও বলেছি, আবারও বলছি যে নিজেরা ফাটাফাটি করেই নির্বাচনটা বন্ধ হতে পারে। গত সোমবার জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক পরবর্তী সময়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জামাত। সেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি দলদাস সরকারি কর্মকর্তা, প্রশাসনের নিরপেক্ষতা ইত্যাদি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিস্তারিত বিবৃতিতে বলা হয়েছে, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে। এই অবস্থায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নতির বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য
নির্বাচন কমিশন ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে। এই বিবৃতি, এই বৈঠক যেটি বলুন না কেন, এটি সরকারের এবং যাদেরকে দেখা যাচ্ছে যে ক্ষমতায় বসানো, তাদের উপরে একটা প্রচ্ছন্ন চাপ রাখবার জন্য। আমি কদিন আগেও বলেছিলাম যে একটা মৃত্যু জামাতের হিসাব নিকাশ কিন্তু পাল্টে দিয়েছে। এই পাল্টে দেওয়া থেকে জামাত কদিন আগেও আশা করেছিল যে এককভাবে তাদের যে একটা জোট আছে, 10 দলীয় জোট, সেই জোটের নেতৃত্বে জামাত ক্ষমতায় যাবে। কিন্তু ক্ষমতার হিসাব, বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময় এবং তারেক রহমানের দেশে ফেরা পরবর্তী সময় হিসেবটা কিন্তু পাল্টে গেছে। যার দরুন একপাক্ষিক বা একতরফা একটি বৃহৎ অংশ 50% জনগোষ্ঠীকে বাদ রেখে যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনেও ক্ষমতা মোটামুটি বিএনপির দিকে এমনটাই জামাত মনে করছে। যার দরুন জামাত ইতিমধ্যে খালেদা জিয়ার জানাজার দিন থেকে জামাত আমির শফিকুর রহমান সুর তুলেছেন যে আগামী 5 বছর অন্তত পক্ষে একটা ঐক্যের সরকার হোক। খালেদা জিয়ার জানাজার দিন জামাত আমির রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে এটি বলেছিলেন। পরে একদিন পরে জামাত আমির তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করেও একই বার্তা দিয়েছেন। শুধু জামাত আমির নয়, জামাতের শিবির ডাকসু নেতারা তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। অর্থাৎ তারা বুঝতে পারছেন যে ক্ষমতা তারেক রহমানের হাতে তুলে দেওয়ার একটা ব্যবস্থা সব পক্ষ করছে, প্রশাসন, পুলিশ, আর্মি সব পক্ষ করছে। সেই জায়গা থেকে তাদেরকে ক্ষমতার ভাগ দিতে হবে, সোজা কথা। এই ভাগ দেওয়ার দাবি থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে এমন দাবি তুলেছেন শফিকুর রহমান, তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে এমন দাবি করেছেন এবং গত পরশু বৈঠকে এই যে বিবৃতি দিয়েছে যে নির্বাচনের অবাধ এবং সুষ্ঠু পরিবেশ নেই। কেন? এখন পর্যন্ত বিএনপির কাছ থেকে জামাত সিগন্যাল পায়নি যে আমরা নির্বাচনের পরে ঐক্যের সরকার করব। এই সিগন্যাল পাওয়ার জন্যই বলা যায় যে একটা চাপ রাখা, সরকারের উপর চাপ। যদিও এই সরকারটা জামাত নিয়ন্ত্রিত সরকার, সরকারের উপর একটা চাপ এবং বিএনপির উপর একটা চাপ। এই চাপ যে নির্বাচনের পরিবেশ নেই, এই কথা বলার ফলে বিএনপির মধ্যে যাতে একটা কাপাকাপি হয়, তারেক রহমানের মধ্যে যেন মনে হয় যে জামাত তো নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য জামাতকে মোটামুটি একটা আশ্বাস দেওয়া যে আমরা নির্বাচন পরবর্তী সময়ে শফিকুর রহমানের বা জামাতের যে চাওয়া, নির্বাচন পরবর্তী সময়ে সরকার গঠনের, মন্ত্রী পরিষদ গঠনের আগে এক জায়গায় বসে সিদ্ধান্ত নেব, এমন একটা জোরালো আশ্বাস দেওয়া যে জামাতকে সাথে নেওয়া হবে। এখনো পর্যন্ত চূড়ান্ত সিগন্যাল জামাত পায়নি। পেলেই, পাওয়ার সাথে সাথে নির্বাচনটা হয়ে যাবে এবং আলটিমেটলি পাবে, এটি মনে হয় যে জামাত এটি পাবে। এবং মন্ত্রী পরিষদে বিএনপি নেবে কিনা এটাও একটা ব্যাপার। কারণটা হচ্ছে বিএনপি বা আজকে তারেক রহমান দেশে এসেছেন শুধু তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু আপনারা তারেক রহমানের আজ থেকে 40 দিন আগেও তারেক রহমান দেশে আসবেন কিনা, আসতে পারবেন কিনা অনিশ্চয়তা ছিলেন। তিনি নিজে জানিয়েছিলেন দেশে আসাটা কিন্তু তার একক নিয়ন্ত্রণাধীন নয়, এটি সেই সময় তিনি নিজে জানিয়েছিলেন। তাহলে বুঝুন যে এর নিয়ন্ত্রণ কোথায়। এই যাদের হাতে নিয়ন্ত্রণ, তারা জামাতকে সাথে নিয়ে মন্ত্রিসভা গঠন করুক এটি চাইবে না। আবার জামাত যদি মন্ত্রিসভায় না আসতে পারে তাহলে কিন্তু তারেক রহমানের পক্ষে দেশ চালানো কঠিন হয়ে যাবে। আপাতত যদি আশ্বাস দিয়েও দেয় যে ঠিক আছে আমরা নির্বাচনের পরে বসবো, নির্বাচনটা হয়ে গেল, মন্ত্রী পরিষদ গঠিত হলো এবং তারেক রহমানের মন্ত্রী পরিষদে জামাত অংশ হলো না, তাহলে এই আজকে যে সারা বাংলাদেশে দখলদারিত্ব কায়েম করেছে, এই দখলদারিত্ব থেকে জামাতের পিছু হতে হবে। জামাতকে এটা চাইবে? চাইবে না। যখন জবরদস্তি করা হবে জামাতের উপর, তখন পরিস্থিতি কিন্তু ভিন্ন হয়ে যাবে। কাউকে লাগবে না, আওয়ামী লীগ এরকম যে সাইড লাইন আছে সাইড লাইনে থাকবে, জামাতই উত্তপ্ত করে ছাড়বে পরিস্থিতি। তখন তারেক রহমানের জন্য দেশ চালানো কঠিন হয়ে যাবে এবং তখন কি করতে হবে? অ্যাকশনে যেতে হবে, জামাতের বিরুদ্ধে অ্যাকশনে। এবং অ্যাকশনে যেতে গিয়ে আরো তটস্থ করে মারবে। এবং অন্যদিকে চাপ আছে,
আন্তর্জাতিক চাপ আছে, অন্যদিকে যদি আওয়ামী লীগকে উন্মুক্ত করে না দেয়, তাহলে সত্যিকার অর্থে সবকিছু মিলে তারেক রহমানের দেশ চালানো কঠিন হবে। নির্বাচনটা হয়ে যাবে, আমরা বলছি যে নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচিত সরকার কতদিন দেশ চালাবে এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কয়েক মাসের বেশি মনে হয় চালাতে পারবে না। কারণটা হচ্ছে বহুমুখী চ্যালেঞ্জ আছে। যাদের প্রেসক্রিপশনে তারেক রহমান এসছে, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী যদি তারেক রহমান কাজ না করেন, তাহলে তিনি দেশ চালাতে পারবেন না। আবার তাদের প্রেসক্রিপশন উপেক্ষা করে যদি জামাতকে সঙ্গে নেন, তিনি দেশ চালাতে পারবেন না। অর্থাৎ সংকট চারিদিক দিয়ে, সংকট, উভয় সংকট। এই সব সংকট মোকাবেলা করে দেশ কিভাবে চলবে সেটি একটা বিষয়। তবে কথা বলতেই পারি, সবশেষ কথা বলতেই পারি যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, যে কোনো ভাবে হোক আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ দেখছি না।